ঈশান প্যারিসে সে বাবার সাথে থাকে। এখানে ইফাজের বড় একটা দোতলা বাড়ি আছে। পরিবার সহ সে এখানেই থাকে। এই 17 বছরে তার অনেক নাম ডাক হয়েছে। ভেনিসের সবাই ইফাজকে এক নামেই চেনে। বড় বড় বিজনেসম্যানদের সাথেই তার উঠা বসা। সবসময় কাজে ব্যস্ত থাকে সে। অফিস থেকে বাড়ি আর বাড়ি থেকে অফিস। অনেক রাত করে বাড়ি ফেরার দরুন ইফাজ এখনও ঘুমাচ্ছে। অ্যালার্ম ঘড়িটার শব্দ করেই যাচ্ছে। ইফাজ এক হাতে সেটা বন্ধ করে আবারও ঘুমিয়ে পড়ল। আজকে সে হাঁটতে বের হবে না। খুবই ক্লান্ত সে। একটু পরেই ঈশান এলো। ঈশান ইফাজকে ডাকতেই সে বলল যাবে না। তাই ঈশান একাই বেরিয়ে পড়ল। কানে ইয়ারফোন গুঁজে দৌড়াতে লাগলো রাস্তায়। শুধু ঈশান নয়, আরও অনেকেই বের হয় দৌড়াতে। ঈশান একটা হাতা ছাড়া গেঞ্জি আর 3/4 প্যান্ট পরেছে। জিম করা 6 প্যাক বডি, বসা শরীর তার। একদম বাবার মতো সুদর্শন হয়েছে সে। অবশ্য ইফাজও এখনও কম সুদর্শন নয়। মেদহীন পেট, মাথা ভর্তি চুল, একদম সুদর্শন যুবকের মতোই দেখতে। শুধু চুলে আর দাঁড়িতে পাক ধরেছে। বাবা ছেলে এক জায়গায় দাঁড়ালে কেউ বলবে না যে এরা বাবা ছেলে। এ নিয়ে কম কথা শুনেনি ইফাজ। এই কথা শুনলে ইফাজ শুধু হেসেছে। ঈশান দৌড়ানোর সময় খেয়াল করলো যে কিছু মেয়ে ওর পিছু পিছু দৌড়াচ্ছে। সবার কাছে এটা সিম্পল হলেও ঈশানের কাছে এটা মোটেও সিম্পল নয়। কারণ এরকমটা মাঝে মধ্যেই হয়। এর আগে তো 5টাকে রাস্তা দাঁড় করিয়ে কান ধরে উঠবস করিয়েছিল। ঈশান হঠাৎ থমকে দাঁড়ায়। সাথে মেয়েগুলোও দাঁড়িয়ে পড়ে। কিন্তু ঈশান যেই মুহূর্তে পিছনে তাকালো, অমনি সবগুলো দৌড়ে পালালো। ঈশান আবারও দৌড়াতে লাগলো। লন্ডনের অনেক মেয়েরাই ঈশান বলতে পাগল। কেউ কেউ ঈশানের সম্পত্তির, আবার কেউ কেউ বা ঈশানের জন্য। তবে আজ পর্যন্ত কেউ ঈশানকে সামনাসামনি প্রপোজ করার সাহস পায়নি। তার কারণ হলো গোমরামুখ ঈশান। কখনোই কেউ ঈশানের মুখে হাসি দেখেনি। কেন যে সে হাসে না সেটা সবারই অজানা। এমনকি ঈশানের বন্ধু মহলের কেউই মনে করতে পারবে না যে কোনোদিন ঈশান শেষ হেসেছিল। তবে এ বিষয়ে কেউ কিছু জিজ্ঞেস করতেও পারে না। এতে ঈশান আরও যদি ফুঁসে ওঠে, তবে ঈশানের বন্ধুদের কাছে অনেক মেয়েরাই ঈশানের ব্যাপারে কথা বলে, মূলত ঈশানকে পটানোর জন্য। একবার কয়েকটা মেয়ে লাভ লেটার দিয়েছিল। ঈশান তখন রেগে গিয়ে ওদের কান ধরে উঠবস করিয়েছে। শুধু তাই না, মেয়েগুলোর অর্ধেক চুল পর্যন্ত কেটে দিয়েছিল। খুব ঝামেলা করেছিল ঈশান সেদিন। সেই থেকে প্রপোজ করা তো দূরের কথা, কোনো মেয়েই ঈশানকে গুড মর্নিং পর্যন্ত বলার সাহস পেত না। শুধু দূর থেকে আকর্ষণ বিকর্ষণ করে। মেয়েদের কাছে এখন ঈশান মানেই বোম। কাছে গেলেই ঠুস করে ফুটে যাবে। জগিং শেষে ঈশান বাড়িতে ঢুকলো। ইফাজ খাবার টেবিলে বসে আছে। ঈশানের জন্যই বসে আছে। ঈশান গিয়ে চেয়ার টেনে বসে ঈশানের দাদুও এসেছে। কিন্তু দাদি আসেনি। তিনি কয়েকদিন ধরেই অসুস্থ। রুমে বসে খাওয়া দাওয়া করে। ইফাজ নিজ হাতে ঈশানের প্লেটে খাবার তুলে দেয়। শত ব্যস্ততার মাঝে থেকেও ঈশানকে সে ঠিকই সময় দেয়। কি আর করবে, মা তো নেই, ওকে সব করতে হয়। ঈশান খাচ্ছে আর বারবার ইফাজের দিকে তাকাচ্ছে। ইফাজ বেশ বুঝতে পারছে যে ঈশান তাকে কিছু বলতে চাইছে। ইফাজ ঈশানকে নির্ভয় দিয়ে বলে, কি বলবে তাড়াতাড়ি বলে ফেলো, আমার অফিস আছে। ঈশান একটু ইতস্ত করে দাদুর দিকে তাকালো। তারপর ইফাজের দিকে তাকিয়ে বলল, আব্বু, আমার তো স্টাডি শেষ, তাই আমি চাচ্ছি। ঈশানকে বলতে না দিয়ে ইফাজ বলল, অফিসে জয়েন হতে চাও? বেশ তো, কাল থেকে না হয় হও। ঈশান ইফাজকে থামিয়ে দিয়ে বলল, না আব্বু, আমি অন্য কিছু বলতে চাচ্ছি। ইফাজ হাতের স্পুন প্লেটে শব্দ করে রেখে ঈশানের দিকে তাকালো। তারপর বলল, বলো কি বলবে। ঈশান ইফাজের চোখে চোখ রেখে বলল, আব্বু, আমি বাংলাদেশে যেতে চাই কিছুদিনের জন্য। ইফাজ গম্ভীর মুখে ঈশানের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বলল, মায়ের কাছে যেতে চাও? ঈশান মুখে বিরক্তি ভাব ফুটিয়ে বলল, তাহলে তো আরও আগেই যেতাম। তুমি তো জানো ওনাকে আমি ঘৃণা করি। উনি কিছুতেই আমার মা হতে পারে না। আমি অন্য কারণে যেতে চাই। যতই হোক পিহু তোমার মা। মায়ের নামে বাজে কথা তোমার মুখে মানায় না। ঈশান ইফাজের চোখে চোখ রেখে বলল, তোমারও তো স্ত্রী, তাহলে তুমি কেন তাকে ঘৃণা করো? কেন তাকে ছেড়ে এত বছর ধরে এখানে পড়ে আসো? কেন সেদিন ডিভোর্স পেপারে সাইন করলে? ঈশান, ইফাজ রেগে বলতে ঈশান খাওয়া ছেড়ে দাঁড়িয়ে পড়ল আর বলল, আমি তোমার ছেলে। তোমার রক্ত আমার শরীরে বইছে, তাই জেদটাও তোমার মতো। তবে আমার মনে হয় আমার জেদটা তোমার থেকেও বেশি। তুমি সেদিন নিজের জিনিস পেলে এসেছ, কিন্তু আমি সেটা করব না। আমার জিনিস আমার চাই, সেটা যে কোনো মূল্যেই হোক। আমি পরের মাসেই বাংলাদেশে যাচ্ছি। দ্যাটস ফাইনাল। ঈশান নিজের রুমে চলে গেল। ইফাজ ছেলে যাওয়ার পানে তাকিয়ে রইল। কি এমন ফেলে এসেছে সে বাংলাদেশে, যা আনা এত জরুরি? আর এতদিন পর মনে পড়লো সেই জিনিসের কথা। ইফাজের এখানে কিছু করার নেই। একরোখা হয়েছে ঈশান যা বলে তাই করে ছাড়ায়। মা না থাকলে যা হয় আর কি। কিন্তু ইফাজের চিন্তা, যদি ঈশান বাংলাদেশে যায় এবং পিহুর মুখোমুখি হয়, তাহলে তো সে কেলেঙ্কারি হয়ে যাবে। যা নয় তা বলবে পিহুকে সে। কিন্তু ইফাজ জানে না যে মীরা আছে পিহুর সাথে।
ঈশান যদি ঘূর্ণিঝড় হয় তো মীরা সাইক্লোন। ওদের দুজনের মুখোমুখি সংঘর্ষে সব কিছুই লণ্ডভণ্ড হয়ে যাবে। ইফাজ খাবার টেবিল ত্যাগ করে অফিসে চলে গেল। ঈশান নিজের রুমে স্টাডি করছে। গায়ের গেঞ্জি খুলে শার্ট পরে বোতাম লাগাতে গিয়ে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকালো। গাড়ির কাছে দেখতে আলতো করে হাত বোলালো। এখানেই তো মীরা জোরে কামড়ে দিয়েছিল। 3 দিন পর্যন্ত জায়গাটা লাল হয়েছিল। ঈশান মীরার রং পেন্সিলগুলো থেকে একটা পেন্সিল না বলে নিয়েছিল। তাতেই মীরা ওকে চোর বলে আখ্যায়িত করে তার শাস্তিস্বরূপ কামড় বসিয়ে দিয়েছিল। তবে দাগটা নেই। সময়ের সাথে সাথে তা মিলিয়ে গেছে। পুরনো কথা মনে পড়তে ঈশানের ঠোঁটের কোণে এক সিলতে হাসি ফুটে উঠল। এই হাসি ঈশানের আয়না আর ঈশানই দেখল শুধু। এমনকি ইফাজও কখনো ঈশানকে হাসতে দেখেনি। রেডি হয়ে ঈশান বেরিয়ে গেল। সারাদিন লন্ডন শহর ঘুরে রাতে বাড়ি ফিরে সে। এটাই হলো ঈশানের প্রধান কাজ। ইফাজ অফিসের নিজের কেবিনে বসে আছে। ফাইলপত্র সব একপাশে ফেলে পিহুর ছবির দিকে তাকিয়ে আছে। গোলাপি রঙের শাড়ি আর খোপায় গোলাপ লাগানো। হাসি মুখে দাঁড়িয়ে আছে পিহু। শাড়িটা ইফাজ কিনে দিয়েছিল তাদের 3য়তম বিবাহবার্ষিকীতে। আজ এত বছর পরেও ইফাজের স্পষ্ট মনে আছে। অল্প বয়সী পিহুকে সেই সাজে এখনও অপরূপ লাগছে। ইফাজ ভাবছে পিহু এখনও আগের মতোই আছে কি, নাকি ওর মতো পিহু চুলেও পাক ধরেছে। এটা নিয়ে পিহু কত হাসাহাসি করত, অথচ আজ সত্যি ইফাজের চুলে পাক ধরেছে। তা দেখার জন্য পিহু নেই। ইফাজ আজও পিহুকে আগের মতোই ভালোবাসে। যতই রাগ দেখাক না কেন, ভালোবাসা তো মিথ্যে নয়। পিহুর নেহালের সাথে বিয়ে হয়েছে নিশ্চয়ই, ছেলে মেয়ে হয়েছে কি। এসব মনে পড়তে মাথায় আগুন ধরে গেল তার। ছবিটা ছুঁড়ে ফেলে দিল। রাগ হচ্ছে খুব। চোখ বন্ধ করে রাগ দমনের চেষ্টায় আছে ইফাজ। আস্তে আস্তে রাগ নিয়ন্ত্রণ করে নিজের কাজে মন দিল ইফাজ। আজকের প্রকৃতি যেন খুশির আমেজে মেতে উঠেছে। তাই হালকা বাতাস বইছে, আকাশের চাঁদ উঠেছে। তার সাথে বেলি ফুলের সুবাস বেশি আসছে। পিহুর মনটা এতে ভালো হয়ে যায়। জানালার গ্রিল তুলে আকাশের পানে চেয়ে রইল। ইফাজের কাঁধে মাথা রেখে কতদিন চাঁদ দেখেছে সে, কিন্তু এত বছরে সেই ইচ্ছে মরে গেছে। তবে এখন আর পারছে না পিহু। ইচ্ছে করছে ছুটে চলে যেতে ইফাজের কাছে। তা বোধহয় আর সম্ভবও না। এটা ভাবতেই পিহু চোখের কোণে পানি জমে উঠল। সে খুব করে চেয়েছিল ঈশানকে দেখতে। তার ছেলেটা কত বড় হয়েছে তা পিহু 2 চোখ ভরে দেখতে চেয়েছে। ঘন ঘন নিঃশ্বাস ছাড়ল পিহু। বেশি কাশির পরে পেট ও গলা ব্যথা হয়ে গেছে। মীরা পিহুর কাশির শব্দেও রুমে আসলো। এগিয়ে এসে বলল, মণিমা তুমি ওষুধ খাওনি? পিহু আকাশের দিকে তাকিয়ে মাথা নাড়ল। মীরা ওষুধ হাতে নিয়ে পানি এগিয়ে দেয়। পিহু চুপচাপে ওষুধ খেয়ে নিল। মীরা আবার বলল, ভালো ডক্টর দেখাতে হবে তোমাকে। কয়েকদিন যাবৎ কাশি বেড়েই চলছে তোমার। পিহু এবার মীরার দিকে ঘুরে তাকিয়ে বলল, আমাকে নিয়ে তোর অত ভাবতে হবে না। ডক্টর আমি দেখিয়েছি। বয়স হয়েছে, অসুখ তো হবেই। মীরা সন্দিহান চোখে তাকিয়ে বলল, কে বলেছে তোমার বয়স হয়েছে? তুমি তো এখনও যুবতী মেয়ের মতোই রয়েছ। আর বয়স হইলে বুঝে অসুখ বাড়ে? পিহু কিছু বলার আগে কলিং বেলের শব্দ। পিহু মীরা দুজনে রুম থেকে বের হয়ে এলো। মীরা দরজা খুলতেই দেখলো মুক্তার সামির আর মোহিত এসেছে। মীরাকে দেখে মোহিত চোখ মারে। মীরাও আগুন চোখে মোহিতের দিকে তাকায়। পিহু মীরাকে নাস্তা রেডি করতে বলে সামিরকে আর মুক্তাকে নিয়ে রুমে গেল। পিহু মুক্তা আর সামির গম্ভীর মুখে বসে আছে। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি চাই খুব শীঘ্রই মীরাকে বিয়ে দিতে। অন্তত মেসে থাকতে মীরাকে বিয়ে দিতে চাই। মেয়েটাকে এমন একটা ছেলের হাতে তুলে দিতে চাই যে আমার মীরাকে সুখে রাখবে। সামির চুপ করে আছে, কিন্তু মুক্তা পিহুর কথা একটু বিরক্তি নিয়ে বলে, এসব কি বলছিস পিহু? সামান্য একটু অসুখেই কি মানুষ মরে নাকি? পিহু চোখে ঠোঁটের হাসি ঝুলিয়ে বলল, যেদিন ডাক আসবে সেদিন তো যেতেই হবে। উপরালাই অসুখের কারণে আমার মৃত্যু লিখে রাখে তাহলেই হবে। কিন্তু ডক্টর বলেছে অপারেশন করালে সব ঠিক হবে। যদি ঠিক না হয়, আমি যদি মরে যাই। সবসময় নেগেটিভ কেন চিন্তা করিস বলতো? তোকে অপারেশন করাতে হবে। তুই তো ইফাজ আর ঈশানকে দেখতে চাস, ওদের সবটা বলতে চাস, তাহলে কেন অপারেশন করাতে চাইছিস না? পিহু অন্যদিকে তাকিয়ে বলল, পৃথিবীর সব মানুষ কোনো না কোনো অপূর্ণতা নিয়েই দুনিয়া ছাড়ে। কেউ কখনো বলতে পারবে না যে আমি সব পূর্ণতা পেয়েছি। তাহলে আমি এটুকু অপূর্ণতা নিয়ে মরলে সমস্যা কি? মুক্ত হতাশ হয়ে বলে, পিহু এরকম জেদ ধরিস না তো। সামির বলল, তোমার মীরাকে সবটা জানানো দরকার পিহু। তারপর মীরা যা সিদ্ধান্ত নেবে তাই হবে। পিহু সামিরের দিকে তাকিয়ে বলল, না, মীরাকে কিছু জানাবেন না, মেয়েটা কষ্ট পাবে। সামির আবার বলল, কিন্তু একদিন না একদিন তো মীরা ঠিকই সব জানতে পারবে, তখন কি হবে? জানি না কি হবে, কিন্তু আমরা যতদিন পারবো মীরার থেকে সবটা লুকিয়ে রাখার চেষ্টা করব। আপনি একটা ভালো ছেলে দেখুন। আমি মীরার বিয়েটা দিয়েই শান্তিতে মরতে চাই। মুক্তা আবারও বলল, তোকে অপারেশন করতে হবে। না হলে যদি হিতে বিপরীত হয় তবে তোর বড় ক্ষতি হয়ে যাবে। আর যদি অপারেশন করতে গিয়ে আমার কিছু হয়ে যায় তাহলে? মুক্তা কিছু বলার আগে মীরা নাস্তা নিয়ে আসে।
মুক্তার সাথে স্বাভাবিক হলো। মীরাকে কিছু বলতে গেলেই পিহু চোখের ইশারায় বারবার বারণ করলো। মুক্তাকে দেখে মীরার কেমন যেন সন্দেহ হয়, কারণ মুক্তা সবসময় কোনো না কোনো বিষয়ে রেগেই থাকতো। মুখ দিয়ে তার সবসময় আগুন বের হতো, কিন্তু কয়েক মাস ধরে মুক্তা কেমন পানির মতো হয়ে গেছে। বেশি কথা বলে না কারোর সাথে। মীরের কারণ বুঝতে পারে না। মোহিতকে জিজ্ঞেস করলে সেও কিছু বলে না। পরদিন হসপিটালে এসেছে মুক্তা আর পিহু, মূলত পিহু চেক আপ করানোর জন্য। 3 দিন পিহুর শরীর আরও খারাপ হয়ে পড়ছে। মীরা থেকে এসব লুকিয়ে রাখা আরও কঠিন হয়ে পড়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব মীরার বিয়েটা দিতে হবে। মুক্তা পিহুকে বসিয়ে গেছে রিসেপশনে। পিহু বসে অপেক্ষা করছে। তখনই একটা লোক এসে পিহুর সামনে দাঁড়িয়ে বলে, আপনি পিহু না? পিহু চমকে তাকায় লোকটার দিকে, কিন্তু চিনতে পারল না। লোকটার মুখ ভর্তি দাঁড়ি, মাঝে মাঝে কিছু সাদা দাঁড়িয়ে রয়েছে। বয়স যে 50-এর বেশি তা দেখেই বোঝা যায়। পিহু দাঁড়িয়ে বলল, জি আমি পিহু, কিন্তু আপনাকে তো চিনলাম না। আপনি আমাকে চিনেন কিভাবে? লোকটি স্মিত হেসে বলল, আপনি হয়তো আমাকে ভুলে গেছেন, কিন্তু আমি ভুলিনি। পাপ তো মনে রাখতেই হয়। লোকটার কথায় আগাগোড়া কিছুই বুঝতে পারছে না পিহু। লোকটা আবার বলল, আপনি হয়তো আমার কথা বুঝতে পারছেন না, তাই তো? আমি সবটা খুলে বলি তাহলে। আসলে আমি এখানে এসেছি আমার মেয়ের জন্য। আমার মেয়ে হসপিটালে ভর্তি। সুইসাইড করতে চেয়েছিল সে। তার হাজব্যান্ড তাকে ডিভোর্স দিয়েছে। সে আমার মেয়ের সাথে আর থাকবে না বলেছে। এই কষ্ট সে সহ্য করতে না পেরে সুইসাইড করার চেষ্টা করেছে। পিহু এবারও লোকটার কথা বুঝলো না। কি বলছে এসব? ওনার মেয়ের গল্প শুনে পিহু কি করবে? ওর তো কিছু করার নেই। লোকটা আবারও বলতে লাগলো, সেদিন ইফাজ ইচ্ছে করে ডিভোর্স পেপার আপনাকে পাঠায়নি। ইফাজের নাম শুনে পিহু চমকে গেল। এই লোকটা কিভাবে এসব জানে? আর ডিভোর্সের কথা এসব কি বলছে? পিহু জিজ্ঞেস করলো, আপনার কথা তো আমি বুঝতে পারছি না। আমি বলছি শুনুন তাহলে। আমি হলাম সেই উকিল যে আপনার আর ইফাজের ডিভোর্স করিয়েছিল। ইফাজের বাবার কথায় আমি ডিভোর্স পেপার রেডি করে নিয়ে ইফাজকে দিয়ে বলি যে পেপারটা পিহু মানে আপনি পাঠিয়েছেন, আর তাই ইফাজ সাইন করেছিল। অন্যথায় সে সাইন করতো না। আর তারপর ইফাজের সাইন দেখে আপনিও সাইন করলেন। এই জন্য মোটা অঙ্কের টাকা পেয়েছিলাম আমি, কিন্তু আপনারা দুজন কষ্ট পেয়েছিলেন। আপনারা অভিশাপ না দিলেও আপনাদের চোখের পানি আমাকে অভিশাপ দিয়েছে বলে আজ এই অবস্থায় পড়েছি আমি। ডিভোর্সের মানে যে কতটা ভয়ঙ্কর তা আজ আমি বুঝতে পারছি। পারলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের সাজানো সংসার ভেঙে দিয়েছি। আপনার সাথে যে এত বছর পর এভাবে দেখা হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। ইফাজের সাথে দেখা করার ইচ্ছে আছে, তবে ও তো এখন লন্ডন থাকে, কন্ট্যাক্ট করতেও পারছি না। পিউর চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল। বলল, এখন এসব বলে কী লাভ? যদি 17 বছর আগে সব বলতেন তাহলে আমার এই অবস্থা হতো না। পিহু আর কিছু বলতেই পারল না, গলা যেন কাটা বিঁধে আছে। তাড়াতাড়ি সে চলে গেল। আর লোকটা পিহু যাওয়ার দিকে তাকিয়ে রইল। পিহুর লোকটাকে অসহ্য লাগছে। এতদিন পর এসেছে পাপ মোচন করতে। ইচ্ছে করছিল ঠাটিয়ে চড় মারতে লোকটার গালে, কিন্তু পিহু তা করলো না। ক্ষমাও করবে না তাকে পিহু। কি ভেবেছে সবাই? পিহু কি ক্ষমা জড়ি নিয়ে এসেছে নাকি? যে চাইবে তাকে ক্ষমা করে দিবে। পিহু ঠিক করলো আর কাউকে সে ক্ষমা করবে না। আজকাল ঘর ছাড়া বাহিরের সব কিছুই অসহ্য লাগে। তবে আজকের ঘটনায় পিহু আর মন খারাপ করে বসে রইল না। এখন সে শক্ত হয়ে গেছে। অধিক শোকে সে পাথর হয়ে গেছে। 2 দিন পর স্বামীর একটা ভালো সম্বন্ধ নিয়ে এলো মীরার জন্য। ছেলে ভালো চাকরি করে। পিহু রাজি হয়ে যায়। বিকেলে মীরাকে পাত্রপক্ষ দেখতে আসবে। মীরা সকালে মীরার হাতে সবটা বুঝিয়েছে। মীরা তো রাজি হতেই চাচ্ছে না। মীরার এক কথা, সে পিহুকে ছেড়ে কোথাও যাবে না। পিহু নিজের কসম দিয়ে মীরাকে চুপ করিয়েছে। বিকেলে মীরাকে পিহু নিজের হাতে শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়েছে। মুক্তাও এসেছে। সামির আর মোহিত পাত্রপক্ষের সাথে আসবে। পাত্র সামিরের সেনা আত্মীয়র একজন। মীরা চুল খোপা করে দিল পিহু, কিন্তু সমস্যা হলো খোপায় তো ফুল দিতে হবে, না হলে সুন্দর লাগবে না। পিহুর পছন্দ গোলাপ ফুল, তাই সে মীরার কাছে মুক্তাকে রেখে বেরিয়ে পড়লো গোলাপ কিনতে। কিন্তু 1 ঘন্টা পার হয়ে গেছে, এখনও পিহু আসছে না। মীরা তো চিন্তা হচ্ছে। ওদিকে পাত্রপক্ষ চলে আসছে, তাদের আপ্যায়ন করছে মীরা। মীরা পিহুকে ফোন দিচ্ছে, কিন্তু রিসিভ করছে না। অনেকবার ফোন দেওয়ার পর রিসিভ হলো, কিন্তু অপর পাশ থেকে কথাগুলো শুনে মীরার কলিজা শুকিয়ে যায়। পাত্রপক্ষের সামনে থেকে দৌড়ে চলে যায় মীরা। প্রতিটি মানুষের জীবনেই কখনো এমন ঘটনা ঘটে যা মানুষের পৃথিবী থামিয়ে দেয়। যেরকমটা আজ মীরার সাথে হয়েছে। স্তব্ধ হয়ে করিডোরে দাঁড়িয়ে আছে সে। পরনের শাড়ির আঁচলটা ফ্লোরে শুয়েছে। যত্ন করে বেঁধে দেওয়া খোপাটাও খুলে গেছে। এলোমেলো চুলগুলো ছড়িয়ে আছে। মীরা দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। কিছু বুঝে উঠতে পারছে না সে। তার মণিমা তো ভালোই ছিল, তাহলে হঠাৎ কি হয়ে গেল? এরই মধ্যে মুক্তা, সামির আর মোহিত চলে আসে। মীরা ওদের সাথে কথা বলল না। একদিনে মেঝের দিকে তাকিয়ে আছে। তখন একটা লোক পিহুর ফোন রিসিভ করে জানায় যে পিহু নাকি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যেছে। মীরা তাই ছুটে বেরিয়ে যায়,
কিন্তু ততক্ষণে কিছু লোক পিহুকে হসপিটালে নিয়ে আসে। মীরা গিয়ে দেখে রাস্তায় গোলাপের পাপড়িগুলো ছড়িয়ে পড়ে আছে, তারপরও রক্তও আছে। মীরা ভয়ে কেঁপে ওঠে, ভাবে পিহু বোধহয় অ্যাক্সিডেন্ট করেছে। কিন্তু হসপিটালে এসে জানতে পারে যে পিহু অ্যাক্সিডেন্ট করেনি। তাহলে কি হয়েছে পিহুর? এটা জানার জন্য মীরা চুপচাপ দাঁড়িয়ে আছে। মুক্তা সাহস করে আর এগিয়ে গেল না মীরার কাছে। একটু পরে ডক্টর বেরিয়ে আসলো। সে সোজা মুক্তার দিকে এগিয়ে গেল এবং বলল, আপনাকে তো আগেই বলেছি যে পেশেন্টকে সম্পূর্ণ বেড রেস্টে রাখতে। ওনার শরীরের আরও অবনতি হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করাতে হবে। ডাক্তারের কথা শুনে মীরার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। মুক্তাকে একটানে সরিয়ে ডক্টরের সামনে দাঁড়িয়ে বলল, কি যা তা বলছেন আপনি? অপারেশন করাতে হবে মানে? কি হয়েছে আমার মণিমায়ের? শেষ কথাটা মীরা চিৎকার দিয়েই বলল। সামিন মীরাকে সরিয়ে ডক্টরকে বলল, এখন পিহু কেমন আছে? কন্ডিশন বেশি ভালো নয়। মাথা ঘুরে পড়ে গিয়েছিল, মাথায় আঘাত পাওয়াতে জ্ঞান হারিয়েছে। অক্সিজেন চলছে, জ্ঞান ফিরতে কয়েক ঘন্টা সময় লাগবে। এখন দেখা করা যাবে? জ্ঞান যেহেতু ফিরেনি, দেখা করে কোনো লাভও হবে না। জ্ঞান ফিরুক, তারপর না হয় দেখা করেন। ডক্টর চলে যেতেই মীরা মুক্তাকে শক্ত করে ধরে বলল, আন্টি, ডক্টর এসব কী বলছে? আমার মণিমায়ের কি হয়েছে তোমরা কি জানো বলো? সামির বলল, মীরা একটু শান্ত হও, এটা হসপিটাল। মীরা চিৎকার দিয়ে বলে, আমি শান্ত হব না। তোমরা কেন আমাকে কিছু বলছো না? মণিমায়ের কি হয়েছে বলো না। সামির মীরাকে একপাশে সরিয়ে নিয়ে বলল, আজকে তোকে সব বলবো, আর কিছু লুকানোর নেই। মীরা সামিরার হাত ধরেই বলল, বলো না আঙ্কেল, কি হয়েছে মণিমায়ের? স্বামীর স্বর নিচু করে বলল, 6 মাস আগে পিহু জরায়ুতে টিউমার ধরা পড়েছে। নিঃশ্বাস বন্ধ করে পিছনে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো মীরা। ওর দুনিয়া যেন অন্ধকার হয়ে গেল। শরীর কাঁপতে লাগলো মীরার। স্বামীর আবারও বলতে লাগলো, পিহু তোকে এসব জানাতে বারণ করেছে, তাই তো আমি আর মুক্তা আন্টি তোকে কিছুই জানাইনি। কিন্তু সব সময় পিহু তোর থেকে এসব আড়াল করেই রাখতো। প্রায় এই কারণেই পেটে ব্যথা হয় পিহুর। শরীর দুর্বল হলেও তোকে বুঝতে দিত না। ডক্টর তাড়াতাড়ি অপারেশন করতে বলেছিল, কিন্তু পিহু কিছুতেই রাজি হচ্ছে না। আজ হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়েছে। মীরা স্থির চোখ জোড়া দিয়ে পানি পড়তেছে। দেহের সব বার ছেড়ে দিয়ে মেঝেতে বসে পড়ল মীরা। চিৎকার করে কাঁদার আগে মুক্তার মুখ চেপে ধরে বলল, হসপিটালে এভাবে কাঁদিস না, নিজেকে সামলানোর চেষ্টা কর মীরা। মীরা মুখে হাত দিয়ে আছে, ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু সে পারছে না। মুক্তাকে শক্ত করে ধরে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে সে। মন শান্ত হচ্ছে না ওর। চিৎকার দিয়ে কাঁদলে হয়তো মনটা শান্ত হতো। মীরার ভীষণ কষ্ট হচ্ছে। বাবা মায়ের জন্য এভাবে কাঁদেনি মীরা। বাবাকে তো জন্মের পর দেখেইনি। মায়ের ভালোবাসা তো স্বল্প সময়ের জন্য পেয়েছিল, কিন্তু পিহু ওকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছে। 17 বছর ধরে আগলে রেখেছে। কষ্ট তো হবেই মীরার। মেঝেতে কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়িয়ে পিহুর কেবিনের দিকে এগিয়ে গেল মীরা। দরজা ঠেলে ভিতরে ঢুকলো। পিহু বেডে টান হয়ে শুয়ে আছে, হাতে ক্যানোলা আর মুখে অক্সিজেন মাস্ক। পিহুকে দেখে আরও কাঁদতে ইচ্ছে করছে মীরার। মীরা তবুও নিজেকে সামলিয়ে টুল টেনে মীরার পাশে বসলো। ক্যানোলা লাগানো হাতটাকে আলতো করে ধরে ফুফিয়ে ফুফিয়ে বলল, আমাকে কেন সবটা বললে না মণিমা? তোমাকে ছাড়া তোমার মীরা থাকতে পারবে না, একদম পারবে না। এই জন্যই তুমি আমার থেকে সবসময় নিজেকে আড়াল করে রাখতে, তাই না? পড়াশোনার দোহাই দিয়ে আমাকে আলাদা রুমে পাঠিয়েছিলে কি এজন্যই, যাতে আমি কিছু জানতেই না পারি? মণিমা, আমি থাকবো কিভাবে তোমার কিছু হয়ে গেলে? আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমার আরেক মা। তোমাকে ছাড়া থাকা যে কষ্টকর হবে আমার পক্ষে। মীরা ঠোঁট চেপে কান্না আটকায়। ওভাবে মীরা পিহুর পাশে বসে বসে থাকে। রাতে পিহুর জ্ঞান ফেরে, তবে ডক্টর কারোর সাথে দেখা করতে বারণ করে দেয়। পিহুর অবস্থা সত্যি ভালো না। ঘুমের ইঞ্জেকশন দিয়ে তাকে আবার ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। পরের দিনই পিহুকে বাড়িতে আনা হয়, কিন্তু পিহুর অবস্থা ততটাও ভালো নয়। বয়স আর অসুখের ভারে একেবারে নেতিয়ে পড়েছে সে। স্বামীর মুক্তা মিলে বিছানায় বসিয়ে দেয় পিহুকে। মীরা পাশে দাঁড়িয়ে কাঁদছে। কাল থেকে কেঁদেই চলছে সে। পিহু কোমল চোখে তাকালো মীরার দিকে। মীরাকে কাঁদতে দেখে পিহু বুঝে গেছে যে মীরা সবটা জেনে গেছে। চোখের ইশারায় পিহু মীরাকে কাছে ডাকলো। মীরার প্রথমে খুব অভিমান হয়েছিল পিহুর উপর, কিন্তু এখন আর সে পারছে না। দৌড়ে গিয়ে পিহুর কোলে মাথা রেখে শব্দ করে কেঁদে উঠল। পিহু হাসল। যেখানে ওর কাদার কথা সেখানে মীরা কেঁদে বাসাচ্ছে। মীরা পিহুর কোলে মাথা রেখে বলল, আমি তোমার কিছু হতে দিব না। তোমার অপারেশন ভালোভাবেই হবে। ভালো হয়ে তুমি আমার কাছেই থাকবে শুধু। পিহু মীরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এভাবে কাঁদলে চলে? তোকে শক্ত হতে হবে। আমার মীরা তো খুব স্ট্রং, তাই না? তাহলে এত কাঁদছে কেন? মীরা মাথা তুলে পিহুর দিকে তাকায়, তারপর বলে, তুমি খুব খারাপ মণিমা।
আমাকে কেন তুমি সব কিছু বললে না? সব কিছু বললে কি হবে? আমাকে বাঁচাতে পারবি? মীরা আরও বেশি করে কাঁদতে লাগলো এবার। পিহু কিছুটা বিরক্ত হয়ে বলল, সবসময় কাঁদতে থাকবি নাকি? যতদিন আছি ততদিন তো তোর হাসি মুখটা দেখতে চাই মীরা। মুক্তা আবার বিরক্ত হয়ে বলল, বারবার মরার কথা বলছিস কেন পিহু? মীরা তুই এবার পিহুকে বোঝা, অপারেশন ওকে করতেই হবে। পিহু মুক্তার কথা পাত্তা না দিয়ে মীরার চোখের পানি মুছে দিল। তাতে কোনো লাভও হলো না, আবারও চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। পিহু হতাশ হয়ে গেল। রাতে সামিররাও চলে গেল। থাকতে চেয়েছিল কিন্তু বারণ করে দিয়েছে পিহু, তাই ওরা চলে গেছে। মীরা একদণ্ড পিহুর কাছ থেকে সরেনি। এখনও পিহুর হাত ধরেও বসে আছে পাশে। পিহু মীরাকে আস্তে করে বলল, আমার টেবিলের ড্রয়ারটা খুলবি? মীরা মাথা নাড়িয়ে উঠে গেল। ড্রয়ার খুলতে একটা ডায়েরি পেল সে। মীরা পিহুর দিকে তাকালো। পিহুর ইশারা পেয়ে ডায়েরিটা এনে পিহুর হাতে দিল। পিহু ডায়েরিটা খুলে 3টা চিঠি বের করলো। তারপর মীরার দিকে তাকিয়ে বলল, এই চিঠিগুলো ইফাজ আর ঈশানের। একটা নেহাল দিয়েছে ইফাজকে, আর একটা আমি। আর একটা ঈশানের জন্য লিখেছি। প্রথমে এই ডায়েরিটা ইফাজকে দিতে চেয়েছিলাম, কিন্তু তা বোধ হয় আর নিজের হাতে দিতে পারবো না। কিন্তু তোর কাছে আমার শেষ একটা অনুরোধ, তুই এগুলো ইফাজ আর ঈশানের কাছে যেভাবে হোক পৌঁছে দিস। জানি তুই ওদের ঘৃণা করিস, কিন্তু আমি তো পারলাম না। অন্তত আমার কথা ভেবে তুই ওদেরকে এগুলো দিয়ে দিস। মীরার রাগ হচ্ছে, আবার কান্নাও পাচ্ছে। পিহু আবারও বলল, চেয়েছিলাম ইফাজ আর ঈশানের মুখোমুখি হয়ে সব বলতে, কিন্তু খোদা সে ভাগ্য আমার রাখিনি, তাই তুই দিয়ে দিস। মীরা কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি দিতে পারবো না এসব, আর তোমাকেও দিতে দিব না। ওই খারাপ লোক দুজনকে কখনোই তোমার ধারে কাছেও আসতে দিব না। তুমি এটা ভালো করে জেনে রাখো। পিহু হয়তো মীরার মুখ থেকে এটা আশা করেনি। করুণ দৃষ্টিতে সে মীরার দিকে তাকিয়ে রইল। পিহু আস্তে করে বলল, তাহলে যে আমি মরেও শান্তি পাবো না মীরা? মীরা পিহুর দিকে তাকিয়ে বলল, তুমি কি বলতে চাইছ? আমি লন্ডন গিয়ে ওদের সবটা জানাই? পিহু স্নিগ্ধ হেসে বলল, সবটা জানানোর দরকার নেই, শুধু এই চিঠিগুলো আর ডায়েরিটা দিলেই হবে। মীরা পিহুকে একটা কঠিন শর্ত দিয়ে বলল, তুমি যদি অপারেশন করতে রাজি হও তাহলেই আমি রাজি। আবার বলো তুমি রাজি কিনা। পিহু কিছুক্ষণ স্তব্ধ চোখে তাকিয়ে রইল মীরার দিকে। তারপর আস্তে করে উত্তর দিল, আমি রাজি মীরা। মীরা যেন আকাশের সাদ হাতে পেল, দৌড়ে গিয়ে পিহুকে জড়িয়ে ধরে। তারপর বলে, আমি কালকে সামির আঙ্কেলকে সবটা বলবো, অপারেশনের ব্যবস্থা করতে বলবো। পিহু বলল, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোর যেদিন লন্ডন যাওয়ার ফ্লাইট, আমার সেদিন অপারেশন হবে। আমি কোনো রিস্ক নিতে চাই না। মীরা আবার দোটানায় পড়ে গিয়ে বলল, তোমার অপারেশন হবে আর আমি থাকবো না? এটা সম্ভব নয়। তাহলে তোমাকে কে দেখবে? আমি এটা মানতে পারছি না। তাহলে আমিও অপারেশন করব না। এটাই আমার শেষ কথা। মণিমা, তুমি বুঝতে পারছো না কেন? ওই সময় আমার থাকাটা জরুরি। মুক্তা সামিন মিলে সবটা সামলে নিবে। আর তুই তো বেশি দিনের জন্য লন্ডন যাচ্ছিস না। এই ধর 3 মাস। মীরা এবার আকাশ থেকে পড়ল। মৃদু চিৎকার দিয়ে বলল, 3 মাস? আমি এতদিন থাকবো কিভাবে? পিহু গা ছাড়া ভাব নিয়ে বলল, তাতে কি হয়েছে? প্রথম লন্ডন যাচ্ছিস, ঘুরে দেখবি না? অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। মীরার আবার ভীষণ রাগ হচ্ছে। এই কোন শর্ত আরোপ করলো পিহু? এই শর্ত না মানলে পিহু যে অপারেশন করাবে না। তাই আর কি করার। মীরা রাজি হয়ে গেল, নিজের রুমে চলে যায়। পিহু স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এবার ওর ইচ্ছে পূরণ হতে চলেছে। বড় ধরনের মিটিং চলছে। পিহু, সামির, মুক্তার, মীরা রয়েছে সেখানে। মূলত মীরার লন্ডন যাওয়া নিয়ে। মীরা এতে প্রচুর বিরক্ত হচ্ছে। মীরা হঠাৎ করে বলে উঠল, আমারও একটা শর্ত আছে মণিমা। পিহু চমকালো। মীরা আবার কি শর্ত দেবে? মীরা বলল, তোমার অপারেশন আর আমার ফ্লাইট একদিনই হবে। তবে আমাকে কথা দাও যে আমি ফিরে আসার পর যদি ইফাজ খান আর ঈশান খান তোমাকে ফিরিয়ে নিতে চায়, তাদের সাথে তুমি যাবে না, এমনকি কোনো কথাও বলবে না তাদের সাথে। তুমি কি রাজি? মীরা শর্ত শুনে 3জনই অবাক হয়ে যায়। পিহু ভেবে পাচ্ছে না যে এখন সে কি বলবে। অনেকক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা ঠিক আছে, তুই যতদিন না বলবি ততদিন পর্যন্ত আমি ওদের সাথে যাব না, আর কথাও বলবো না। মীরার মুখে বাঁকা হাসি ফুটল। মীরা জানে যে সবটা জানার পর ইফাজ আসবে পিহুকে নিতে। তা সারা রাত ভেবে শর্তটা খুঁজে বের করেছে। মীরা তো কোনোদিনও ইফাজের সাথে পিহুকে যাওয়ার অনুমতি দিবে না, কারণ ওই দুজনকে মীরা এতই ঘৃণা করে যে কখনোই শেষ হবে না সেটা। অনেকক্ষণ কথা বলার পর মীরাকে সাথে নিয়ে সামির বের হলো। মীরার পাসপোর্ট করার জন্য বের হয়। ওরা চলে যেতে মুক্তা বলল, তুই কি করতে চাইছিস পিহু? ওর শর্তে রাজি হলি কেন? এভাবে মীরাকে লন্ডন পাঠানোর মানে কি? অপারেশন করে তুইও যেতে পারতিস। মীরাকে কেন পাঠাচ্ছিস? মেয়েটা একা একা গিয়ে কি করবে? পিহু একটু হেসে বলল, আমি চাই মীরা ইফাজ আর ঈশানের মুখোমুখি হোক। আমার কোনো রাগ অভিমান নেই ওদের উপর, কিন্তু মীরার আছে।
আমাকে ছাড়া গেলে মীরার রাগটা ঠিকমতো জানতে পারবে। মীরার মনটাও যে খুবই কোমল, কিন্তু সেটা প্রকাশ করার ধরন আলাদা। ও তো যতই রাগ করে থাকুক না কেন, ইফাজ আর ঈশানকে ঠিকই একদিন ক্ষমা করে দিবে। তাই আমি চাই মীরা ওদের সত্যি জানাক, তাহলে আমার আর যেতে হবে না, ওরাই আমার কাছে চলে আসবে। এভাবে আমরা তো আর থাকতে পারবো না। আমি জানি ইফাজ আর ঈশানও কষ্ট পাচ্ছে, তাই তো আমি এসব করছি। এখন মনে হচ্ছে আমার এই রোগটা হয়ে ভালোই হয়েছে, কি বলিস? আর যদি শুনিস ইফাজ আবার বিয়ে করে নতুন সংসার পেতেছে। প্রিয় আবারও হাসল, বলল, আমার তা মনে হয় না মুক্তা। মুক্তা অবাক হয়ে বলল, তোর হঠাৎ এরকম মনে হওয়ার কারণ? একটা ছেলে সহজে একটা মেয়ের মনকে বুঝতে পারে না, কিন্তু একটা মেয়ে একটা ছেলের মন সহজেই বুঝতে পারে। ইফাজ 15 বছরের আমার যেটুকু বুঝেছে, আমি তার থেকে আরও বেশি ওকে বুঝেছি। আমার বিশ্বাস ইফাজ নতুন করে সংসার করছে না। মুক্তা দীর্ঘশ্বাস ছাড়ল। পিহুর ভালোবাসার প্রখরতা মুক্তাকে অবাক করে দেয়। এতটা ভালোবাসা বোধহয় সে কখনোই দেখেনি। মীরার লন্ডন যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেছে। মীরার এখন শান্তি লাগছে, কারণ ও পিহুকে যে শর্ত দিয়েছে তা পিহু মানবেই। কিন্তু পিহুর অপারেশনের সময় মীরা থাকতে পারবে না, এটা ভাবতে ওর খারাপ লাগছে। মীরার লন্ডন যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেছে। আস্তে আস্তে ফ্লাইটের ডেটও, পিহুর অপারেশনের দিনও এসে গেছে। যথাসময়ে এয়ারপোর্টে পৌঁছে গেছে মীরা। মীরাকে পৌঁছে দিতে মুক্তার মুহিত এসেছে। সামির হসপিটালে আজকে তো পিহুর অপারেশন, অথচ মীরা আজকে চলে যাচ্ছে। মুখটা গোমরা করেই রেখেছে সে। মুক্তা স্বামীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সাবধানে থাকিস আর তাড়াতাড়ি চলে আসিস। মীরা মাথা ঝাঁকিয়ে বলল, চিন্তা করুন আন্টি, আমি বেশি দিনের জন্য যাচ্ছি না, শুধু ইফাজ খানকে তার পাওনা বুঝিয়ে দিয়েই চলে আসবো। ফোন করিস, আর কোনো সমস্যা হলে আমাকে জানাতে ভুলবি না কিন্তু। মীরা মাথা নাড়ল। মোহিত মুখটা প্যাকাশে করে রেখেছে। মীরা মোহিতের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, মন খারাপ করিস না, আমি তাড়াতাড়ি চলে আসবো। মণিমাকে ছাড়া তো থাকতে পারবো না, তাই তাড়াতাড়ি চলে আসবো। আর হ্যাঁ, মণিমায়ের সব খবর আমাকে দিবি, ভিডিও কলে সব জানাবি আমাকে। কালকে ফোন দিয়ে জানাবো আমি। মোহিত শুধু মাথা নাড়ল। খুব খারাপ লাগছে মোহিতের। ও বলল, তোমাকে ছাড়া খারাপ লাগবে বউ, তোমাকে আর জ্বালাতন করতে পারবো না। মীরা একগাল হেসে বলে, ফোনে জ্বালাতন করিস, তাহলেই হবে। মীরা মুক্তার দিকে তাকিয়ে বলল, মণিমায়ের খেয়াল রেখো, আর এখন তাড়াতাড়ি হসপিটালে যাও, আমার খুব টেনশন হচ্ছে। ওদের বিদায় জানিয়ে চলে আসে মীরা। প্লেন ছাড়তে ঘণ্টাখানেক বাকি। মীরা তাই বসে আছে। এমন সময় দূর থেকে একটা মেয়ে মীরাকে ডেকে উঠল। মীরা কণ্ঠস্বর লক্ষ্য করে সেদিকে তাকালো। দেখল সাবরিন তার লাগেজ টেনে একদিকে আসছে। মেয়েটাকে সে আগে থেকেই চিনত। লন্ডনে সে বড় একটা জব পেয়েছে, কিন্তু তার বাবা তাকে একা ছাড়বে না বলে রাগারাগি করছিল। কিন্তু সামির আর মীরা সেদিন সাবরিনের বাবাকে বুঝিয়ে ম্যানেজ করেছে। মীরা বলছিল সাবরিন ওর সাথেই থাকবে লন্ডন গিয়ে, তাই সাবরিনের বাবা রাজি হয়েছে। সাবরিন সেদিন মীরাকে ধন্যবাদ জানিয়েছিল। সাবরিন মীরার দিকে এগিয়ে গেল। মীরার পাশে বসে বলল, কেমন আছো মীরা? মীরা সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো। সব ফর্মালিটি পূরণ করে সাবরিন আর মীরা প্লেনে উঠে বসে। মীরা নিজের সিটে বসে হাঁসফাঁস করতেছে। অবস্থা তার নাজেহাল। না জানি পিহুর অপারেশন শুরু হয়ে গেছে কিনা। এসির মধ্যেও সে গামছে। প্লেন ছাড়তে মীরা কেঁপে উঠল। সাবরিনের হাত চেপে ধরল সে। প্লেন উড়ে চলল ঠিকই, কিন্তু মীরার প্রাণভোমরা বাংলাদেশেই পেলে গেল। পরদিন সন্ধ্যায় প্লেন ল্যান্ডিং করলো লন্ডন শহরে। আরও আগে পৌঁছাতে কিন্তু কিছু সমস্যার কারণে দেরিতে হয়েছে। মীরা হনহনিয়ে বেরিয়ে এলো। অন্য কেউ হলে হা হয়ে লন্ডন শহর দেখত, কিন্তু তা পারছে না মীরা। মীরা ফোন বের করে নিতে পিছন থেকে সাবরিন বলে উঠল, আমাকে পেলে চলে এলে কেন মীরা? মীরা গাড় গড়িয়ে সাবরিনের দিকে তাকিয়ে বলল, বাড়িতে ফোন করছি। বাংলাদেশে সিম কার্ড তো চেঞ্জ করতে হবে, না হলে তুমি ফোন করতে পারবে না। মীরার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বলল, তাহলে এখন কিভাবে ফোন করব? আর মণিমায়ের অপারেশনের কি হলো জানবো কিভাবে? আগে সিম কার্ড চেঞ্জ করো, তারপর বলো। বাই দ্য ওয়ে, তুমি এখন কোথায় যাবে? কোনো চেনা জানা মানুষ আছে এখানে? না, আমি হোটেলে উঠবো। সাবরিন একটু ভেবে বলল, তুমি আমার সাথে চলো। অফিস থেকে আমাকে যে ফ্ল্যাটে থাকতে দেওয়া হয়েছে তুমি সেখানেই থাকবে। কিন্তু তোমার তো প্রবলেম হবে। আরে হবে না, আগে গিয়ে তো দেখি। তুমি আমার উপকার করেছ আর আমি করব না? সাবরিনের সাথে মীরা তার ফ্ল্যাটে গেল। ফ্ল্যাটটা বেশ বড়, দুজনের হয়ে যাবে। স্নিগ্ধ সকাল। লন্ডন শহরে সূর্য উঁকি দিয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে। নরম তুলতুলে বেডে সাদা কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছে মীরা। পাশে সাবরিনও শীত হয়ে শুয়ে আছে। অনেক ক্লান্ত থাকার দরুন দুজনেই কালকে ঘুমিয়ে পড়েছিল। হালকা বাতাসে জানালার শুভ্র রঙের পর্দাগুলো উঠছে, ফলে আলো এসে পড়ছে মীরার মুখে। চোখ মুখ কুঁচকে সে অন্যদিকে ফিরে ঘুমিয়ে পড়ল। 10টা বাজে সাবরিন ডেকে তুলল মীরাকে। আড়মোড়া ভেঙে উঠল মীরা। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো সে। তারপর সাবরিনের সাথে বের হলো ব্রেকফাস্ট করার জন্য। ওদের ফ্ল্যাট থেকে একটু দূরে একটা রেস্তোরাঁ।
সেখানে দুজনে গিয়ে বসলো। খাবার অর্ডার দিয়ে মীরা বলল সিম কার্ড সেট করে তাড়াতাড়ি মণিমায়ের খবর নিতে হবে। আমার আর ভালো লাগছে না। রিল্যাক্স মীরা, অপারেশন ঠিকভাবেই হয়ে যাবে। জরায়ুর টিউমারের অপারেশন হলো খুব সিম্পল, মানুষ এটাকে বড় করে দেখে। দেখবে তোমার মণিমায়ের অপারেশন ঠিক ভালোভাবেই হয়ে গেছে। মীরা চিন্তিত মুখে বলে, তাই যেন হয়, দোয়া করো। খাওয়া শেষ করে দুজনে আশেপাশে ঘুরতে বের হলো। মীরা ও সাবরিন দুজনেই ফোনে নতুন সিম সেট করে। তারপর আশেপাশে একটু ঘোরাফেরা করতে লাগলো। রাস্তার পাশে ছোটোখাটো দোকানপাট। তবে মীরা অবাক হলো যে এখানে বেশিরভাগ বাংলাদেশিদেরই দেখছে। প্রায় মানুষের মুখে বাংলা কথা। এতে মীরার বেশ ভালো লাগছে। সাবরিন আর মীরা রাস্তার ধারের একটা দোকানে দাঁড়িয়ে হরেক রকমের জিনিসপত্র দেখছে। দু একটা নেড়ে ছেড়ে দেখতেছে। হঠাৎ গাড়ির হর্নের শব্দে দুজনে চমকে পিছন ফিরে তাকালো। কালো রঙের একটা গাড়ি তড়িৎ গতিতে এইদিকে আসছে। মীরা চোখ বড় বড় করে ফেলছে। সাবরিন ভয়ে জমে গেছে, নড়তে পারছে না। গাড়িটা ওদের সামনে আসতে মীরা সাবরিন দুদিকে সিটকে সরে গেল। ব্যালেন্স না রাখতে পারে দুজনেই পড়ে গেল, সাথে ব্যথাও পেল। গাড়িটা গিয়ে ছোট্ট দোকানটায় আঘাত হানে, ফলে দোকানটা ভেঙে চুরমার হয়ে যায়। দোকানে আগে থেকেই সরে গেছে, না হলে আজকে কি যে হয়ে যেত। মীরা জামা কাপড় জেড়ে উঠে দাঁড়ালো। গাড়িটা পেরিয়ে সাবরিনকে উঠালো। আশেপাশের অনেকে এদিকে তাকিয়ে আছে। কেউ বোধহয় বুঝতে পারেনি যে কি হয়েছে। সাবরিন আর মীরা গাড়ির ভিতরে উকি দিল। বলল, মরে গেল নাকি? সাবরিন ঠোঁট উল্টে পড়ল, কি জানি। হঠাৎ গাড়ির দরজা খুলে গেল। কালো শার্ট পরা একটা ছেলে বের হয়ে এলো। সে গাড়ির সামনে অবস্থা দেখে বলে উঠল, ওহ শিট। তারপর এদিক ওদিক তাকালো। সকিও তার কালো রঙের সানগ্লাস। ছেলেটা দোকানিকে তার ক্ষতিপূরণ দিয়ে দিল, কোনো কথা না বলে। তার মুখে বিরক্তিকর ছাপ। এটা দেখে মীরার প্রচণ্ড রাগ হলো। ন্যূনতম ম্যানার্সটুকু নেই। কোথায় সরি বলবে তা না করে টাকার গরম দেখাচ্ছে। এদিকে যে দুটো মেয়েকে প্রায় মেরেই ফেলছিল তা কি চোখে পড়ছে না? ছেলেটা গাড়িতে উঠতে গেলে মীরা জোরে বলে উঠল, এক্সকিউজ মি। ছেলেটা গাড় ঘুরিয়ে মীরার দিকে তাকায়। সাবরিনের ছেড়ে মীরা ছেলেটার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আর ইউ আইলেস? ঈশান চোখ থেকে সানগ্লাসটা নামিয়ে অবাক হয়ে তাকিয়ে বলল, হোয়াট? মীরা মুখ বাঁকিয়ে বলল, আই সেড দ্যাট, আর ইউ আইলেস? ক্যান্ট সি দ্য রোড, স্টুপিড বয়। দিস অ্যাক্সিডেন্ট ইজ ইউর উইকফুলি। ঈশান তো রেগে বোম হয়ে গেল। কে এ মেয়ে? এখানকার কোনো মেয়ে আজ পর্যন্ত ওর চোখে চোখ রাখার সাহস পায়নি। আর এই মেয়েকেও ধমকাচ্ছে, কত সাহস বড়। আবার বলছে নাকি ও অন্ধ, ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট করেছে। ঈশান রেগে বলল, হাউ ডেয়ার টক টু রাবিশ। আই ডোন্ট টক টু রাবিশ, ইউ অলসো টক রাবিশ। ঈশানও ইংরেজিতে পাল্টা জবাব দিল, আমার সাথে এভাবে কথা বলার সাহস হয় কিভাবে তোমার? মীরাও কি কম যায় নাকি? সেও বলল, সাহসের কি দেখেছেন? আপনি ইচ্ছে করে এসব করেছেন। যদি আমাদের কিছু হয়ে যেত তাহলে তার দায় কে নিত? ঈশান গা ছাড়া ভাব নিয়ে বলল, সো হোয়াট, এতে আমার কি করার আছে? ঈশানের এরকম ছন্ন ছাড়া জবাবে মীরার আরও রাগ হলো। বলল, কি? আপনি তো অনেক বড় মাপের বেয়াদব ছেলে, কোনো ম্যানার্স নেই। কোথায় সরি বলবেন তা না করে উল্টো জাড়ি মারছেন। মীরার কথায় ঈশান তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আমি সরি বলবো? তাও তোমার মতো মেয়েকে? যত সব পালতু মেয়ে, গেট লস্ট। ঈশান গাড়িতে উঠে বসে। মিনিটের মধ্যেই গাড়ি নিয়ে হাওয়া আসে। আজকে সে ইফাজের সাথে রাগ করে বাড়ি থেকে বেরিয়েছিল। রাগটা হলো বাংলাদেশে যাওয়া নিয়ে। ইফাজ কয়েক মাস পর ঈশানকে বাংলাদেশে যেতে বলেছে। কারণটা হলো সে ঈশানকে একা যেতে দিবে না। ইফাজও ঈশানের সাথে যাবে। আর এখন ইফাজের কাজের চাপ বেশি, তাই কয়েক মাস পর যাবে। এজন্যই রাগ করেছে ঈশান। রাগের মাথায় ড্রাইভ করতে গিয়ে সে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সোজা দোকানে ঢুকিয়ে দিয়েছে। অবশ্য মাঝে মধ্যে এরকম হয় ঈশানের, কি যেন ভাবতে ভাবতে ড্রাইভিং করে আর অ্যাক্সিডেন্ট করে। ঈশান চলে যেতেই মীরা রেগে মেগে সাবরিনের কাছে আসে। বড় লোকের ছেলেদের স্বভাবই এরকম। গরিবের রক্ত চষে খেতে এরা ওস্তাদ। অসভ্য বেয়াদব ছেলে। তোমার কোথাও লাগেনি তো সাবরিন? সাবরিন মাথা নেড়ে বলে, না, চলো ফিরে যাই। আচ্ছা চলো। ঈশান মীরাকে দেখে চিনতেও পারেনি। কিভাবে চিনবে? এত বছর পর কি মীরা সে ছোট রয়েছে? সে তো অনেক বড় হয়ে গেছে। আর ঈশান তো পুরো বিদেশিদের মতোই দেখতে হয়েছে। পর্সা, লম্বা, পুরোপুরি বিদেশি। মীরা তাকে চেনার কোনো চান্সই নেই। ফিরে গিয়ে মীরা কল করলো সামিরকে। সামির ফোন রিসিভ করতে মীরা উত্তেজিত হয়ে বলল, আঙ্কেল, মণিমায়ের অপারেশন হয়ে গেছে। কেমন আছে মণিমা? তোমরা কি হসপিটালে নাকি বাড়িতে? আমি মণিমায়ের সাথে কথা বলবো। সামির বলল, আস্তে আস্তে বল, গলা তো শুকিয়ে যাবে তোর। পিহুর অপারেশন হয়ে গেছে ভালোভাবে। আমি ভিডিও কল করছি তোকে। সামির ভিডিও কল করতে মীরা রিসিভ করলো। সামিরের হাসি মুখ দেখে মীরার একটু স্বস্তি হলো। যাক, ভালোভাবে তাহলে অপারেশনটা হয়ে গেছে। সামির ফোনটা পিহুর কাছে দিল। পিহুর মুখটা দেখে মীরার মুখে হাসি ফুটে উঠল। পিহুর হাতে ক্যানোলা লাগানো, তাই সামির ফোনটা ধরে আছে। মীরার চোখে পানি চলে এসেছে। সে বলল, কেমন আছো মণিমা? পিহু হেসে বলল, আমি ভালো আছি। তুই কেমন আছিস?
মীরা মুখটা গোমড়া করেই বলল, যেমন করে পাঠিয়েছ তেমনি আসি, খুব মিস করছি তোমাকে, ইচ্ছে করছে ছুটে চলে যাই তোমার কাছে। পিহু মীরাকে বলল, আমাকে নিয়ে চিন্তা করিস না, তুই যে কাজে গিয়েছিস তা কর। করবই তো, এত বড় শহরে ওদের খুঁজতে তো টাইম লাগবে বলো। আমি কিন্তু 3 মাস থাকতে পারবো না, ওদের পাওনা বুঝিয়ে দিয়ে তোমার কাছে চলে যাব। আমার ভালো লাগছে না এখানে। মীরার কথা শুনেই পিহু হাসলো। মীরা আবার বলল, মুক্তা আন্টির কাছে দাও। মুক্তা ফোন ধরতে মীরা বলল, শোনো আন্টি, মণিমায়ের খেয়াল রাখবে, অপারেশন করাতে রক্তক্ষরণ তো হয়েছে, বাজার থেকে মোসা কিনে আনবে, মণিমাকে খাওয়াবে, এতে রক্ত স্বল্পতা কমবে বুঝেছ, আর টাইম টু টাইম ওষুধ খাওয়াবে। মীরার কথায় সবাই হেসে ফেলল। দূরে থেকেও এত কেয়ার করছে। মোহিত ফোনটা নিয়ে নিল, তারপর মীরার সাথে কথা বলতে লাগলো। সবার সাথে কথা বলে মীরা ফোন কেটে দেয়। এবার মীরার একটু শান্তি হচ্ছে। সব কিছু ঠিকঠাক হয়েছে এটা ভেবে মীরার ভালো লাগছে। কিন্তু ঈশান আর ইফাজের কথা মনে পড়তেই সাবরিন আজকে তার অফিসে জয়েন হয়েছে। নতুন দেশ, নতুন জায়গা, নতুন অফিস, সব মিলিয়ে খুব ভালো লাগছে তার। কিন্তু মীরা বাড়িতে সম্পূর্ণ একা। একা একা বোরিং হচ্ছে সে। তাই রাস্তায় দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে, কোন দিকে যাবে তা ভেবে পাচ্ছে না। কিন্তু এভাবে তো ঈশান আর ইফাজকে খুঁজে পাওয়া সম্ভব না। এখানকার কারোর সাথে যোগাযোগ করতে হবে। আর সাবরিনও তো এখানে নতুন, ও তো মীরার মতোই কিছু চেনে না। মীরা ঘুরে অ্যাপার্টমেন্টের দিকে তাকালো। এটা প্রায় 20 থেকে 25 তলা তো হবেই। মীরা গুনে দেখল না। এত উঁচু বিল্ডিং বেশিক্ষণ দেখলে চোখ গোলাটে হয়ে আসে। 14 তলায় সে আর সাবরিন থাকে। মীরা ফোন বের করতে গুগল ম্যাপ দেখে রাস্তা বরাবর হাঁটতে লাগলো। কিছুক্ষণ ঘোরাঘুরি করে সে আবার ফিরে আসে। সন্ধ্যায় সাবরিন ফিরে এলো। তার মুখটা গোমড়া। মীরা বলল, কি হয়েছে? নতুন অফিস কেমন লাগলো? কোনো প্রবলেম হয়েছে? সাবরিন হতাশ হয়ে সামনে থাকা কাউচে গিয়ে বসলো। তারপর কপালে হাত রেখে বলল। মীরা গিয়ে সাবরিনের পাশে গিয়ে বসতেই বলল, এনি প্রবলেম সাবরিন? সাবরিন সোজা হয়ে বসে বলল, বিগ প্রবলেম মীরা। মীরা একটু চিন্তিত হয়ে বলল, কি প্রবলেম? তোমার জন্য একটা ব্যাড নিউজ আছে, তবে একটা গুড নিউজও আছে। মীরা কপাল কুঁচকে ফেলেই বলে, তুমি অফিসে গেলে আর নিউজ এলো আমার? সাবরিন বড় একটা শ্বাস ফেলে বলল, অফিস থেকে একজনকে আমার পার্টনার হিসাবে দিয়েছে। সে কাল থেকে আমার সাথে এখানে থাকবে, কারণ এই ফ্ল্যাট অফিস থেকে দেওয়া হয়েছে। কিন্তু তুমি? মীরা বলল, সমস্যা নেই, আমি একটা হোটেলে গিয়ে উঠব। সাবরিন আবার বলে, আরে গুড নিউজ শুনবে না? আমি এ ব্যাপারে অফিসের ম্যানেজারের সাথে কথা বলেছি। তিনি একটা মেয়ের কথা বলেছেন আমাকে। মেয়েটা নাকি তার বাড়িতে একাই থাকে, একজন পার্টনার খুঁজছে সে। তাই তিনি আমাকে বলেছে থাকার জন্য নাকি কোনো টাকাও সে নেবে না, তার শুধু একজন সঙ্গী চাই। এখন তুমি যদি চাও তবে যেতে পারো। আমার মতে সেখানে যাওয়াটাই বেটার, কারণ ওই মেয়েটা লন্ডনেরই, এখানকার সব কিছু চিনে। তুমি ওর কাছ থেকেও সাহায্য পেতে পারো। তুমি যাদের খুঁজতে এসেছো ওই মেয়েটার সাহায্য হয়তো খুঁজেও পেতে পারো। মীরা কিছুক্ষণ চুপ থেকে বলল, কথাটা মন্দ বলনি। তাছাড়া ওই লোকগুলোর জন্য আমি শুধু শুধু টাকা খরচ করব কেন? তার থেকে এটাই বেটার, কি বলো? কিন্তু আমার খারাপ লাগছে, তোমাকে ছাড়া থাকবো কিভাবে ওই অচেনা মেয়েটার সাথে? মীরা দাঁড়িয়ে বলল, মন খারাপ করো না। আর আমি তো এমনিতেই চলে যেতাম, তখন তো তোমাকে একাই থাকতে হতো। তার চেয়ে ভালো যে এখন থেকে মানিয়ে চলো। আমি কফি আনছি, তুমি বসো। কফি? সাবরিনের কথা শুনে মীরা মুচকি হেসে বলল, একটু আগেই কিনে এনেছি, শুধু গরম করলেই হবে। দুজনে কফি খেয়ে অনেক রাত পর্যন্ত গল্প করে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে মীরা আগে বাড়িতে ফোন করে সব খবরাখবর নিল। তারপর লাগেজ গুছিয়ে নিল। সাবরিন ম্যানেজারের সাথে কথা বলে সব জেনে নেয়। দুজনেই বেরিয়ে পড়ল। একটা ক্যাব বুক করে তাতে চেপে বসলো। মীরা আর সাবরিন অবাক হয়ে আশেপাশের মানুষ দেখছে। অসম্ভব সুন্দর লন্ডন শহর। প্রথমে এত খেয়াল না করলেও মীরা এবার সবই অবাক হয়ে দেখতেছে। সাবরিন বলল, জানো মীরা, এই শহরটা অনেক সুন্দর, পুরো স্বপ্নের মতো। অনেক গোড়া জায়গা আছে, যেমন বাকিংহাম প্যালেস, হাইড পার্ক, লন্ডন আই, টেমস নদী, ইউকে পার্লামেন্ট ভবন। জানো, অক্সফোর্ড স্ট্রিটে অনেক সিনেমা শুটিং করা হয়। তুমি যখন যাবে খেয়াল করলেই দেখতে পাবে যে প্রায় সিনেমাতে ওই জায়গাটা দৃশ্যমান। মীরা এতক্ষণ সাবরিনের কথা শুনছিল। সে মুগ্ধ চোখে তাকিয়ে বলল, বাব্বা, তুমি তো দেখছি সব জানো। আগে কি এখানে এসেছিলে নাকি? না, তবে এসব ইন্টারনেটে অহরহ পাওয়া যায়। তারপর সাবরিন আর মীরার সাথে কথা বলল না। গন্তব্যস্থলে পৌঁছে গেল ওরা। একটা সাদা রঙের বাড়ির সামনে ওরা দুজন দাঁড়িয়ে আছে। ম্যানেজারের দেওয়া ঠিকানাতেই ওরা এসেছে। বাড়িটা বেশ সুন্দর, বেশি নয় আবার ছোটও নয়। বাড়ির সামনে প্রাঙ্গণ নেই। বাড়ি সংলগ্ন রাস্তায় ওরা দাঁড়িয়ে আছে। সাবরিন গিয়ে কলিং বেল চাপলো। একটা সাদা চামড়ার মেয়ে বের হলো, ঠোঁটে তার স্নিগ্ধ হাসি। সাবরিন আর মীরা উভয় মেয়েটির দিকে চোখ বোলায়। সাদা রঙের ঢিলেঢোলা একটা শার্ট পরেছে মেয়েটা, আর 2 কোয়ার্টার প্যান্ট পরেছে।
বর্ষা উড়ু দেখা যাচ্ছে, তবে মেয়েটার চুলগুলো ছেলেদের মতো ছোট করে কাটা, হালকা সোনালি রঙও করা। মীরা তো মাথা ঘোরাচ্ছে, এই বুঝে পড়ে যাবে। সাবরিন আস্তে করে বলল, এটা মেয়ে না ছেলে মীরা। মীরা জবাব দিল, চেহারা দেখে তো মেয়ের কাতারেই পড়ে। ওদের কথার মধ্যে মেয়েটা বলল, হু ইজ সাবরিন? সাবরিন নড়ে চড়ে দাঁড়িয়ে মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, হ্যালো, আই এম সাবরিন। ও নাইস টু মিট ইউ। দ্যাট ম্যানেজার সেড টু মি ইউর সেলফ। সাবরিন মাথা চাকালো, তারপর মীরার দিকে তাকিয়ে বলল, সে ইজ মীরা, ইউর হোম পার্টনার। মেয়েটা একগাল হাসি দিয়ে মীরার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আই এম জিনিয়া। মীরা হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল, আই এম মীরা ফ্রম বাংলাদেশ। আর ইউ বাংলাদেশি? ওয়াও, আই এম সো হ্যাপি। ইউ আর সো কিউট লাইক হানি। ক্যান আই কল ইউ হানি? ইয়া শিওর। জিনিয়া সাদরে মীরাকে গ্রহণ করলো। সাবরিন বিদায় নিয়ে চলে গেছে। জিনি ওর বাড়িটা মীরাকে দেখালো। অনেকগুলো রুম আছে। মীরা বেছে বেছে দোতলার বারান্দা সহ রুমটা নিল। জিনিয়া মীরাকে সব কিছু বুঝিয়ে দিল। ওর রুলস হলো, মীরা ওর বাড়িতে ওর বন্ধু হয়ে থাকবে, দুজনে একসাথে সময় কাটাবে, ঘুরতে যাবে, রান্নাও একসাথে করবে, মাঝে মধ্যে খাবে বাহিরে। মীরা খুব অবাক হলো। জিনিয়াকে না দেখলে বোঝা যায় না। একদিনই কেমন আপন করে নিল মীরাকে। তবে জিনিয়ার পোশাকগুলো মীরার একদমই পছন্দ নয়। তবুও কিছু বলল না। কাঠের সিঁড়ি বেয়ে নিজের রুমে গিয়ে সব গুছিয়ে নিতে লাগলো। আর ভাবতে লাগলো যে যদি জিনিয়া একাকিত্ব বোধ করে তাহলে বিয়ে করছে না কেন, আর ওর বাবা মাই বা কোথায়। মীরা আর কিছু ভাবলো না। এসব ভেবে ওর কি, ও তো মাত্র কয়েকদিনের জন্য এসেছে, আবার চলে যাবে। এসব নিয়ে মাথা ঘামানো চলবে না। জিনিয়ার সাথে কথা বলতে হবে, সে কি ইফাজ আর ঈশান নামের কাউকে চেনে কিনা। রাতে জিনিয়া মীরাকে নিয়ে বের হয়। জিনিয়া একটা শর্ট টপস পরেছে, এতে ওর হাঁটু বের করে রেখেছে। মীরা তা দেখে নাক কুচকে কিন্তু কিছু বলে না। রাতের শহর দেখতে মীরার খুব ভালো লাগছে। পুরো শহরে রং বেরঙের বাতি জ্বলছে, কোথাও একটু অন্ধকার নেই। রাস্তাগুলো সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। মীরা এসেছে বলে জিনিয়া সেলিব্রেট করতে চায়, তাই মীরাকে সে বারে এসেছে। বারে প্রথম এলো মীরা। বাংলাদেশে থাকতে তো রাতে বাড়ির বাইরে যেতই না, আর বার তো দূরের কথা। বারের ভিতরে মানুষ গিজগিজ করছে, কিছু ছেলে মেয়ে মাতাল হয়ে নাচানাচি করছে, কেউ কেউ বসে বসে বিভিন্ন নেশা করছে, তো কেউ রুমে মেয়ে নিয়ে ফুর্তি করছে। এসব দেখে মীরার গা গুলিয়ে এলো। ছি, এসব দেখা তো পাপ। তবে মীরা জিনিয়াকে কিছু বলতে পারলো না, কারণ জিনিয়াকে যাওয়ার ভীষণ দরকার। বিট ঠেলে ড্রিঙ্কস কর্নারে গিয়ে একটা চেয়ারে বসলো জিনিয়া। এক পেগ নিয়ে মীরার দিকে এগিয়ে দেয়। মীরা বলল, নো নো, আই হেট ড্রিঙ্কস, ইউ ক্যান টেক। জিনিয়া জোর করলো না। জিনিয়া কয়েক পেগ খেয়ে ডান্স করতে চলে যায়। আর মীরা বসে বসে চারদিকে দেখতে লাগলো। ওর পাশে কয়েকটা মেয়ে দাঁড়ানো, দেখে মনে হচ্ছে বাংলাদেশি। হাব বাবার চেহারা দেখে এটাই বোঝা যায়। মীরা তো বারবার অবাক হচ্ছে, এখানে তো বাংলাদেশি আর বাংলাদেশি। হঠাৎ মীরা শোরগোলের আওয়াজ পেল। ঘটনা বোঝার জন্য মীরা উঠে দাঁড়িয়ে উকি দেয়। সামনে একটা উঁচু টেবিলের সামনে দাঁড়িয়ে কয়েকজনকে হইচই করতে শুনল। মীরা সেদিকে তাকিয়ে আরও অবাক, কারণ কালকের ওই বখাটে ছেলেটা ওখানে আছে। টেবিলে হাত দিয়ে সামনের ব্যক্তিদের দিকে তাকিয়ে আছে সে। আর টেবিলের উপর কতগুলো ছোট গ্লাসের মদ্দালা, সেগুলোর দিকে তাকিয়ে আছে সে। কিন্তু আশ্চর্য, ওখানে জিনিও রয়েছে, আর কতগুলো ছেলে। মীরা ডাবল জিনিয়া কি ছেলেটাকে চিনে? মীরা সেদিকে এগিয়ে যাওয়া ধরলে একটা মেয়ের হাত টেনে ধরে। মীরা পিছনে তাকিয়ে মেয়েটাকে দেখল। মেয়েটা বিয়ারের বোতল হাতে নিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, ওদিকে যেও না, মারা পড়বে, ওখানে যাওয়া নিষেধ। মেয়েটার মুখে বাংলা শুনে মীরা বুঝতে পারলো যে সে বাংলাদেশি। মীরা বলল, কেন যাব না, কি আছে ওখানে? মেয়েটা ঈশানের দিকে ইশারা করে বলল, ওই যে ছেলেটাকে দেখছো, ওই ছেলেটা ওদের কাছে অন্য কোনো মেয়ে অ্যালাউ করে না, শুধু ওই মেয়েটাকে ছাড়া। ওদের বন্ধু মহলে ওই একটাই গাঁটতেরা মেয়ে, বাকি সব ছেলে। মীরা কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, কেন, আর কে ওই ছেলেটা? মেয়েটা তার মুখে হাসি ফুটিয়ে বলল, ঈশান, ক্রাশ বয় অফ লন্ডনস গার্লস। ঈশান নামটা শুনে মীরার বুকটা ধক করে উঠল। এ ঈশান সেই ঈশান নয় তো, যাকে খোঁজার জন্য মীরা লন্ডন এসেছে? মীরা গাড় গড়িয়ে ঈশানের দিকে তাকিয়ে রইল। তবে সেই ছোট ঈশানের সাথে কোনো মিল পাচ্ছে না। জোরে মিউজিক বাজছে, আর এত সব মানুষের শোরগুলোর মধ্যে মীরার মাথা ভুবো করছে। তারপর আবার ঈশান, সব মিলিয়ে মীরার অবস্থা করুন। হঠাৎই ওর পাশে দাঁড়ানো মেয়েটা ওর গাল চেপে ধরে নিজের দিকে ঘুরালো। মীরা ব্রু কুচকে তাকাতে মেয়েটা বলে উঠল, ওদিকে এত দেখো না, তাহলে তোমার মাথার চুল আর মুখের দাঁত একটাও থাকবে না। মীরা কোনো জবাব দিল না, সবটাই ওর কাছে ধোঁয়াশা। মেয়েটা হেসে বলল, ক্রাশ খেলে নাকি ঈশানের উপর? মীরা মাথা নাড়িয়ে না বলতে মেয়েটা অবাক হয়ে বলে, সে কি, লন্ডনের সব মেয়েরা উঠতে বসতে ঈশানের উপর ক্রাশ খায়, আর তুমি? বাই দ্য ওয়ে, তুমি কি লন্ডনে নতুন? মীরা ছোট করে উত্তর দিল, হ্যাঁ। ও, তাই এখানকার মানুষ সম্পর্কে তুমি কিছু জানো না? মীরা আবার ঈশানের দিকে তাকালো, তারপর আবার ওই মেয়েটার দিকে তাকিয়ে বলল, ওই ছেলেটাকে তোমরা এত ভয় পাও কেন? মেয়েটা মুখে হতাশ ভাব ফুটিয়ে বলল, তুমি দেখছি সবটাই জেনে ছাড়বে, তবে জেনে রাখা ভালো, চলো বসে কথা বলি।
তুমিও বাঙালি আর আমিও বাঙালি। মীরা মেয়েটার সাথে একটা টেবিলে গিয়ে বসে, তবে ওর মনটা শুধু ঈশানের দিকে। যদি এটাই সেই ঈশান হয়, মেয়েটা থেকে সব জানতে হবে। ওর বাবার মাঝখানে মেয়েটা বলে, আমি শ্রাবণ আর তুমি? মীরা মুচকি হেসে বলল, আমি মীরা। শ্রাবণী মাথা ঝাঁকিয়ে বলল, নাইস নেম। আমি এখানে ফ্যামিলি সহ থাকি, এখানে পড়াশোনা করছি। তবে অবাক করা বিষয় হলো এই শহরে পদে পদে তুমি বাঙালি পাবে। বলতে গেলে বাঙালিতে লন্ডনে ভরে আছে। বাংলাদেশ অনেক উন্নত করছে দেখছি, বলে শ্রাবণী হেসে ফেলল। মীরার এখন এসব শুনতে বিরক্ত লাগছে। বারবার সে ঈশানের দিকে উকিঝুঁকি দিচ্ছে। শ্রাবণী মীরার সামনে তড়ি বাজিয়ে বলল, হ্যালো, এত দেখো না, বিপদে পড়ে যাবে। ওই ছেলেটা সম্পর্কে একটু ক্লিয়ার করে বললে ভালো হতো। তোমার কথা আমি বুঝতেছি না। শ্রাবণী এক চুমুকে বিয়ারের বোতল শেষ করে টেবিলের উপর রেখে বলা শুরু করলো, ওই ছেলেটা হচ্ছে ঈশান। মেয়েদের একদমই সহ্য করতে পারে না। বলতে পারো মেয়ে মানুষে তার অ্যালার্জি। মনে হয় ওর রক্তে সমস্যা আছে। কিন্তু ঈশান কেন যেন মেয়েদের পছন্দ করে না তা কেউ জানে না। এমনকি ওর বন্ধুদের কেউ না। বখাটে ছেলে একটা, যাকে বলে বড়লোকের বিগড়ে যাওয়া ছেলে। প্রতিদিন বারে এসে মদ গেলা আর পার্টি করাই তার স্বভাব। যদি কোনো মেয়েকে 5 মিনিটের বেশি দেখছে তো তার লাইফ শেষ। এর আগে তো 5জন মেয়ে চুল কেটে দিয়েছে। ঈশানের ফ্রেন্ড জিনিয়া ঠিক ওর মতোই করে। জিনিয়া মেয়েটাও ঠিক ওই রকমই। আমরা তো সপ্তাহে 2 থেকে 3 বার বাড়ি আসি, কিন্তু জিনিয়া প্রতিদিন আসে। সারা রাত পার্টি করে মাতাল হয়ে বাড়ি ফিরে। জিনিয়াকে বাহির থেকে দেখলে সবাই মেয়ে ভাববে। ওর ভিতরে ইঞ্জিন পুরোই ছেলেদের, বলে শ্রাবণী হাসতে লাগলো। মীরার অস্বস্তি হচ্ছে। এতটা বিগড়ে গেছে, মণিমা জানতে পারলে তো খুব কষ্ট পাবে। হঠাৎ মীরাকে বলল, ছি, কি ভাবছিস? এটা তো সেই ঈশান নাও হতে পারে। আরও অনেক ঈশানই তো থাকতে পারে। মীরা শ্রাবণীর দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো যে ঈশান আগে কোথায় থাকতো? এটা কি ওর জন্মভূমি? শ্রাবণী একটু ভেবে বলল, সেটা জানি না, তবে এই দেশের বাসা ছাড়া অন্য কোনো বাসায় ওকে কখনো কথা বলতে দেখিনি। তাহলে কি করে বুঝবো? মীরা ভাবলো একবার ঈশানের বাবার কথা জিজ্ঞেস করে দেখি। মীরা কিছু বলার আগে একদল মেয়ে এসে শ্রাবণীকে টানতে টানতে নিয়ে যায়। শ্রাবণী ওদের সাথে ডান্স করতে চলে যায়। মীরার কেমন যেন লাগছে। বসে থাকতে ইচ্ছে করছে না। শ্রাবণীর কথা শুনে কেমন যেন লাগছে। এই কোন জায়গায় এসে পড়লো মীরা? তবে যত তাড়াতাড়ি এখান থেকে যেতে পারবে ততই ভালো। মীরা বিড়বিড় করে সাবরিনকে কেন সে মীরাকে জিনিয়ার কাছে যে ছেড়ে গেল। মীরা উঠে দাঁড়িয়ে এগিয়ে আসে। ঈশান পেগের পর পেগ গিলেই যাচ্ছে, যা দেখে মীরার বমি পাচ্ছে। গরুর মতো কিভাবে গিলছে দেখো। হঠাৎই জিনিয়া মীরাকে ডেকে উঠল, হানি কাম হেয়ার। জিনিয়া ডাক শুনে মীরার কলিজায় পানি শুকিয়ে গেল, কারণ ঈশানও ওর দিকে চেয়ে আছে। ওর সাথে সব ফ্রেন্ডসরাও তাকিয়ে আছে মীরার দিকে। মীরা এগোতে সেও পারছে না। ঈশান সম্পর্কে ধারণা পেয়ে ওর ভয় হচ্ছে, যদি সত্যিও চুল কেটে দেয়। এসব ভাবতেই মীরা নিজের চুলে হাত বোলায়। এমনিতেই কালকে ঈশানের সাথে ঝগড়া করেছে। ওকে তো কাঁচা কিলে খাবে। বাংলাদেশ হলে মীরা ভয় পেত না, কিন্তু এটা যে লন্ডন। তাছাড়াও সেনা জানাও কেউ নেই ওকে বাঁচাবে। জিনিয়া মাতাল হয়ে ডুলছে আর মীরাকে হানি হানি বলে ডাকছে। মীরা তার পরনের জামাটা হালকা টানলো, গায়ের ওনা টেনে ঠিক করলো। যদিও ঠিক আছে, তবুও আস্তে আস্তে করে জিনিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। জিনিয়া সবাইকে উদ্দেশ্য করে বলল, ফ্রেন্ডস, দিস ইজ হানি, মাই হোম পার্টনার, অ্যান্ড হানি, দে আর মাই ফ্রেন্ডস, অ্যালেক্স, হার্স, জ্যাক, হ্যারি অ্যান্ড ঈশান। মীরা এক এক করে সবার দিকে তাকালো। ঈশানের দিকে তাকিয়ে শুকনো ডোক গিল সে। কিন্তু আশ্চর্য, ঈশান ওর দিকে তাকালো না, তবে একবার তাকিয়েছিল। তাহলে কি ঈশান মীরাকে চেনেনি? কালকে তো এত ঝগড়া করলো। মীরা এতে অবাক হলো। বয়ে বয়ে সে আরশোকে ঈশানের দিকে তাকাতে লাগলো। পরক্ষণে শ্রাবণীর কথা মনে পড়ে আর তাকালো না। ওর এত স্বাদের চুলগুলো খোয়াতে চায় না, তাই ওখান থেকে সরে পড়ল। মীরার আর ভালো লাগছে না। ইচ্ছে করছে লাঠি দিয়ে সব কটাকে ফিটাতে। এরকম পাওয়া যদি ওর থাকতো, তাহলে আজকে এই বারের সব কটাকে হসপিটালে থাকতো। এক একটা টেবিলে বসে সে বিড়বিড় করে যাচ্ছে। এভাবে মীরা টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। মীরার ঘুম ভাঙল জিনিয়া ডাকে। আড়মোড়া ভেঙে মীরা তাকিয়ে দেখলো জিনিয়া ডুলু ডুলু চোখে মীরার দিকে তাকিয়ে মুচকি হাসছে। মীরা উঠে দাঁড়াতে জিনিয়া বলল, লেটস গো হোম হানি। এই হানি ডাক শুনলে মীরার গা গুলি আসে। অসভ্য মেয়ে, এমন মেয়ে সে জীবনও দেখেনি। জিনিয়া ঠিকমতো হাঁটতেও পারছে না। মীরার কাঁধে হাত রেখে হাসছে সে। জিনিয়ার গা থেকে মদের গন্ধ আসছে। মীরা সহ্য হচ্ছে না, তবুও জিনিয়াকে নিয়ে সে হাসছে। রাস্তাঘাট কিছুই ছিলেন না মীরা। ফোন হাতে নিয়ে ম্যাপ দেখছে এক হাতে, আর ফোন আরেক হাতে জিনিয়াকে ধরে রেখেছে। এভাবে হাঁটা যায় নাকি? জিনিয়া তো পুরো ভর মীরার উপর ছেড়ে দিয়েছে। তাল সামলাতে না পেরে জিনিয়াকে নিয়ে রাস্তার উল্টো পড়ে। মীরা দ্রুত উঠে দাঁড়ায়। বেশি ব্যথা পায়নি, কিন্তু সমস্যা হলো জিনিয়াকে সে তুলতেই পারছে না। কিছুক্ষণ টানাটানি করার পর একজোড়া বলিষ্ঠ হাত এসে মীরার হাতের উপর দিয়ে জিনিয়ার হাত ধরল। মীরা চমকে তাকায়। ঈশান জিনিয়ার হাত ধরেছে। মীরা কী করবে বুঝতে পারছে না। ঈশান জিনিয়াকে নিয়ে গাড়ির পিছনের সিটে বসিয়ে দেয়।
মীরা ওভাবে দাঁড়িয়ে আছে। ঈশান মীরার দিকে তাকিয়ে বলে, হে গার্লস, কাম অন। মীরা দ্রুত গিয়ে জিনিয়ার পাশে বসে পড়ল। ঈশান গাড়ি স্টার্ট দেয়। জিনিয়ার বাড়ির সামনে এসে ঈশান গাড়ি থামায়। জিনিয়াকে ধরে নিয়েও রুমে নিয়ে যায়। এরই মধ্যে মীরার সাথে ঈশান একটুও কথা বলেনি, শুধু জিনিয়ার জন্য 1 গ্লাস লেবুর শরবত আনতে বলেছে। মীরা শরবত নিয়ে রুমে গিয়ে দেখলো ঈশান এখনও যায়নি। মীরা রুমে যেতেই ঈশান বেরিয়ে যায়, কিন্তু কিছু একটা ভেবে আবার ফিরে এসে মীরার সামনে দাঁড়ালো। ব্রু কুসকে মীরার দিকে তাকিয়ে বলল, আই থিঙ্ক আই সি ইউ সামহোয়ার। মীরা শরবতের গ্লাস শক্ত করে ধরল। তবে কি ঈশান ওকে চিনে ফেলল? মীরা শুকনো ডোক গিলে বলল, বাট আই সি ইউ দ্যাট ফোর্স টাইম টুডে। ঈশান কেমন করে যেন মীরা দিকে তাকালো। মীরার চোখে মুখে বয়ের ছাপ দেখা যাচ্ছে। ঈশান তাতে পাত্তা দিল না, চলে গেল। মীরা যেন হাফ ছেড়ে বাঁচল। জিনিয়াকে শরবত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নিজের রুমে গেল। খুবই ক্লান্ত সে। গড়ি না দেখে শুয়ে পড়ল মীরা। মীরা ভাবতে লাগলো যে এটা কিছুতেই ঈশান হতে পারে না। ঈশান তো এরকম ছিল, হতেই পারে না। আবার ভাবলো হয়তো হতেও পারে। বিদেশে এসে ঈশান বদলে যেতেও পারে। মীরা চোখ বন্ধ করে ভাবতে লাগলো, এই ছেলেটা যদি ঈশান হয় তাহলে তো ভালোই, তাড়াতাড়ি পেয়ে যাবে ইফাসকে। আর যদি না হয় তাহলে তো আরও কাঠখড় পোড়াতে হবে মীরার। এসব ভাবতে ভাবতে মীরা ঘুমিয়ে পড়ল। ঈশান নিজ বাড়ির সামনে গাড়ি থামালো। হাতের আঙ্গুলে চাবি ঘোরাতে ঘোরাতে বাড়িতে ঢুকলো। রুমে যাওয়ার আগে একবার ইফাসের রুমে উকি দেয়। ইফাস ঘুমাচ্ছে। ঈশান তাই নিজের রুমে গিয়ে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হলো। তারপর নিজেও ঘুমিয়ে পড়ল। ঈশানের কেমন যেন সন্দেহ হচ্ছে। মীরাকে সে আগে কোথাও দেখেছে, কিন্তু কোথায় দেখেছে তা মনে করতে পারছে না। মেয়েদের দিকে বেশিক্ষণ ঈশান তাকায় না, তাই সবার চেহারা মনে রাখতেও পারে না। মনে থাকবে কি করে? ঈশান মনে রাখার চেষ্টাও করে না। ঈশান তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। ঈশান যেতে ইফাস চোখ মেলে তাকায়। ছেলেটা তার উচ্ছন্নে উঠেছে, কোনো কথা শোনে না, যখন যা ইচ্ছে তাই করে। এত রাত করে বাড়ি ফিরছে, না জানি কোথায় কোথায় থেকেছে। ইফাজের এখন মনে হচ্ছে ঈশানকে পিহুর কাছে রেখে এলে ভালো হতো। অন্তত ছেলেটা ভালোর পথে চলতো, রাত দুপুরে বাড়িও ফিরত না। ইফাজের এখন খুব চিন্তা হয় ঈশানকে নিয়ে, কখন যে কি করে বসে কে জানে। আবার বায়না ধরেছে বাংলাদেশে যাওয়ার। ইফাজ নিজেও যাবে ঈশানের সাথে, কারণ সে কিছুতেই ঈশানকে পিহুর মুখোমুখি হতে দিবে না। ঈশান যদি পিহুকে অপমান করে তাহলে পিহু কষ্ট পাবে, তার থেকে বেশি ইফাজ কষ্ট পাবে। যত সে পিহুকে ঘৃণা করুক, একটা সময় তো পিহুকে ভালোবাসত। তবে এখনও সে পিহুকে আগের মতোই ভালোবাসে। সেজন্যই তো বাবা মায়ের হাজার চাওয়া সত্ত্বেও ইফাজ বিয়ে করেনি। পিহুর জায়গায় ইফাজ কোনোদিনও কাউকে বসাতে পারবে না, কখনোই না। তাই এখনও ইফাজ পিহুর দেওয়া কষ্টগুলো আঁকড়ে ধরেই বেঁচে আছে। ইফাজ বড় একটা শ্বাস ফেলে ঘুমিয়ে পড়ে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে অপ্রিয় সে প্রিয়জন। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।